প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আমাদের আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় উৎপাদন ব্যয় বিবরণী। তো এই উৎপাদন ব্যয় বিবরণী থেকে ঢাকা বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, আজকে আমরা সেই প্রশ্নটি আলোচনা করব, তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বরাবরের মতোই আমি তোমাদেরকে বলবো, যখনই তোমরা এই ক্লাসটি করবে অবশ্যই পড়ার টেবিলে বসে তোমাদের বই খাতা সাথে নিয়ে ক্লাসটি করবে। তাহলে কিন্তু তোমরা উপকৃত হতে পারবে, অঙ্কটা তোমাদের মনে থাকবে, বুঝতে সুবিধা হবে। তো আশা করি তোমরা বই খাতা নিয়ে বসেছো। চলো আমাদের আজকের ক্লাসটি আমরা শুরু করি। দেখো, আমাদের এই প্রথম স্লাইডে আমাদের প্রশ্নটি দেওয়া আছে, আকিস কোম্পানি লিমিটেডের উৎপাদন সংক্রান্ত তথ্যগুলো এখানে দেওয়া আছে। পরবর্তী স্লাইডে আমাদের প্রশ্নগুলো দেওয়া আছে। তো দেখো, প্রথম প্রশ্নে কি বলা আছে, উৎপাদিত পণ্যের একক নির্ণয় করো। তো এই প্রশ্নটা কিন্তু প্রায় সময় উৎপাদন ব্যয়ের অঙ্কে আসে। উৎপাদিত পণ্যের একক অর্থাৎ কি পরিমাণ একক আমরা উৎপাদন করলাম। তো এটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? দেখো, আমাদের প্রতিটি অঙ্কেই এই ধরনের প্রশ্ন যখন থাকবে, প্রতিটি অঙ্কে কিন্তু একটি তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ দেওয়া থাকবে, অর্থাৎ কি পরিমাণ পণ্য বছরের প্রথমে আমাদের কাছে ছিল। তৈরি পণ্যের একটি সমাপনী মজুদ দেওয়া থাকবে, অর্থাৎ বছরের শেষে কি পরিমাণ পণ্য আমাদের কাছে আছে, এবং বিক্রয় এককের পরিমাণ দেওয়া থাকবে। দেখো, উক্ত বছরে কোম্পানি 800 একক পণ্য বিক্রি করেছে। তাহলে আমরা কি পরিমাণ পণ্য উৎপাদন করলাম এটা যদি আমাদের নির্ণয় করতে চাই, তাহলে আমাদের যে সূত্রটা অবলম্বন করতে হবে সেটা হলো বিক্রয় একক। প্রথমে কি লাগবে আমাদের? বিক্রয় একক। বিক্রয় একক এইটার সাথে আমাদের যোগ করতে হবে সমাপনী একক। সমাপনী একক। দেখো, আমি যে পরিমাণ বিক্রি করলাম সেটা আমার কাছ থেকে চলে গেছে, সমাপনী যে পরিমাণ আছে, এই দুইটা মিলে কিন্তু আমার বিক্রয় উপযোগী ছিল, তাই না? আমি যতগুলো বিক্রি করলাম আর যতগুলো আছে, টোটালটা কিন্তু আমি বিক্রি করতে পারতাম। এটা ছিল আমার বিক্রয় উপযোগী একক। এখন এই বিক্রয় উপযোগী এককটা কোথা থেকে আসে? আমি যতগুলো উৎপাদন করলাম সেগুলো এবং বিগত বছরের বা প্রারম্ভিকে যেটা ছিল, এটা মিলেই কিন্তু আমার এই বিক্রয় উপযোগী একক। তাহলে এই দুইটা সমান সমান কি হবে? এই দুইটা সমান সমান হবে আমার প্রারম্ভিক মজুদ একক, আর কি হবে? উৎপাদিত একক। উৎপাদিত একক। বিক্রয় একক এবং সমাপনী একক সমান সমান কি? প্রারম্ভিক একক এবং উৎপাদিত একক। তাহলে আমি যদি উৎপাদিত এককের পরিমাণ বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এই দুইটার যোগফল থেকে আমার কি করতে হবে? প্রারম্ভিক এককটা বিয়োগ করে দিতে হবে। বুঝতে পারছো? তাহলে উৎপাদিত পণ্যের একক নির্ণয়ের সূত্র কি হলো? বিক্রয় একক যোগ সমাপনী একক মাইনাস প্রারম্ভিক একক। সূত্রটা বুঝতে পারছো? সূত্র শুধু মুখস্থ করলে হবে না, কেন এই সূত্রটা হলো এটা কিন্তু আমাদের বুঝতে হবে। এটা যদি বুঝতে পারি তাহলে দীর্ঘদিন কিন্তু মনে থাকবে, তাই না? তো দেখো, তাহলে উৎপাদিত পণ্যের একক নির্ণয়ের সূত্র কি? বিক্রয় একক যোগ সমাপনী একক মাইনাস প্রারম্ভিক একক। তো এই তথ্য দিয়েই কিন্তু আমরা ক নাম্বারটা করতে পারবো। তো দেখো, প্রথমে লাগবে বিক্রয় একক। বিক্রয় একক কত আছে আমাদের? 800 একক। তাহলে আমরা লিখে দিব বিক্রয় কত একক ছিল? 800 একক। বিক্রয় কত ছিল? 800 একক। এর সাথে আমরা যোগ করবো সমাপনী একক। তাহলে উদ্দীপকে যাও, দেখো সমাপনী একক কত আছে? তৈরি পণ্যের সমাপনী মজুদ কত আছে? 400 একক। তাহলে বিক্রয়ের সাথে এই সমাপনী এককটা 400 আমরা যোগ করে দিলাম। বুঝতে পারছো? বিক্রয় একক এবং সমাপনী এককটা যোগ করলাম। এই যোগফল থেকে কি করব? প্রারম্ভিক একক বিয়োগ করবো। তাহলে প্রারম্ভিক কত ছিল? 200 একক। তাহলে যে 200 বিয়োগ করে দিলাম। বিক্রয় 800, সমাপনী 400, কত হয়? 1200। 8 আর 1200, এখান থেকে প্রারম্ভিক 200 বিয়োগ করে দিলে 1000 একক। এটাই হলো উৎপাদিত পণ্যের একক। বুঝতে পারছো? নিশ্চয়ই বুঝতে পারছো। যদি সমস্যা থাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্নে বলছে বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী তৈরি করো। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় করতে গেলে আমাদের কয়টা ধাপ করতে হবে এটা আমাদের একটু বুঝতে হবে। এই উৎপাদন ব্যয় বিবরণীর অঙ্কগুলো যখন তোমরা করবে অবশ্যই ধাপ অনুযায়ী করবে, ধাপগুলো মনে রাখবে। কি কি ধাপ আমাদের নিশ্চয়ই তোমাদের মনে আছে, বেসিক ক্লাসগুলোতে করেছো। প্রত্যেকটা ধাপের জন্য কিন্তু তোমরা আলাদা আলাদা একটা ক্লাস করেছো, তাই না? প্রথমে আমাদের কি নির্ণয় করতে হয়? ব্যবহৃত কাঁচামাল। কি নির্ণয় করতে হবে? ব্যবহৃত কাঁচামাল। এটা প্রথম ধাপ। এরপরে কি ছিল? মুখ্য ব্যয়। মুখ্য ব্যয় এটা দ্বিতীয় ধাপ। এরপর কি ছিল? উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয়। উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয় এটা ছিল তৃতীয় ধাপ। 4 নম্বরে কি ছিল? উৎপাদিত পণ্যের ব্যয়। উৎপাদিত পণ্যের ব্যয় এটা ছিল চতুর্থ ধাপ, তাই না? পঞ্চম ধাপে ছিল বিক্রিত পণ্যের ব্যয়। কি ছিল পঞ্চম ধাপে? বিক্রিত পণ্যের ব্যয়।
তাহলে এখন খ নাম্বারে করতে বলছে বিক্রিত পণ্যের ব্যয়, তার মানে এই পঞ্চম ধাপটা আমাকে করতে হবে, একেবারে প্রথম থেকে পঞ্চম ধাপ পর্যন্ত আসতে হবে, ঠিক আছে? তাহলে আমরা একটা একটা করেই করবো। দেখো প্রথমে কি আছে, ব্যবহৃত কাঁচামাল। তাহলে ব্যবহৃত কাঁচামাল কিভাবে নির্ণয় করে মনে আছে? কাঁচামালের প্রারম্ভিক মজুতটা প্রথমে লিখতে হয়, কাঁচামাল ক্রয় থাকলে যোগ করতে হয়, কাঁচামালের বহন খরচ থাকলে যোগ করতে হয়, কাঁচামাল নষ্ট হয়ে গেলে বিয়োগ করতে হয়, সমাপনী কাঁচামাল বিয়োগ করতে হয়। যারা এই ব্যবহৃত কাঁচামালটা নির্ণয় করতে পারো না, ব্যবহৃত কাঁচামাল তুমি কিভাবে নির্ণয় করবে এটা নিয়ে কিন্তু আমাদের একটা ক্লাস দেওয়া আছে, বেসিক ক্লাসের প্রথম ক্লাসটাই। তো ওই ক্লাসের লিঙ্কও কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তুমি দেখে আসতে পারো, ঠিক আছে? প্রত্যেকটা পার্টের আলাদা আলাদা ক্লাস আছে, ওই ক্লাসগুলো করলে কি হবে জানো, এই অঙ্কগুলো তোমার কাছে একেবারে সহজ মনে হবে, ঠিক আছে? তো দেখো আমরা দেখি ব্যবহৃত কাঁচামালের কি কি আমাদের এখানে আছে। দেখো প্রথমে আমাদের কি লাগবে, কাঁচামালের প্রারম্ভিক মজুত। দেখো তো আছে কিনা, এই যে আছে কাঁচামালের প্রারম্ভিক মজুত। তাহলে ব্যবহৃত কাঁচামাল নির্ণয় করার জন্য আমরা প্রথমে কাঁচামালের প্রারম্ভিক মজুত লিখবো, ঠিক আছে? এর সাথে কি করব, এই যে কাঁচামাল ক্রয় আছে ক্রয়টা যোগ করে দিব, বুঝতে পারছো? এখন যদি কাঁচামালের বহন খরচ থাকে সেটা আমরা যোগ করবো। দেখো তো বহন খরচ আছে কিনা, বহন খরচ নাই। কাঁচামাল ফেরত থাকলে বিয়োগ, ফেরতও নাই। এই যে সমাপনী মজুত আছে। তাহলে ব্যবহৃত কাঁচামাল এখানে তিনটা জিনিস আমি পেলাম, প্রারম্ভিক কাঁচামালের সাথে কাঁচামাল ক্রয় যোগ এবং সমাপনী কাঁচামাল বিয়োগ, বুঝতে পারছো কথা? তাহলে কিভাবে করবো খেয়াল করো। প্রথমে আমরা লিখবো কি, প্রারম্ভিক কাঁচামাল বা কাঁচামালের প্রারম্ভিক মজুত। তাহলে প্রশ্ন দেখো, কাঁচামালের প্রারম্ভিক মজুত কত ছিল? কাঁচামালের প্রারম্ভিক মজুত ছিল 40,000 টাকা। তাহলে লিখে দিব কাঁচামালের প্রারম্ভিক মজুত 40,000 টাকা। এর সাথে কাঁচামাল ক্রয় যোগ, কাঁচামাল ক্রয় কত ছিল? 15 লক্ষ টাকা। তাহলে যোগ করলাম কাঁচামাল ক্রয় 15 লক্ষ টাকা, বুঝতে পারছো? এই দুইটা থেকে আমরা সমাপনী কাঁচামাল 20,000 টাকা বিয়োগ করলে এইটা হলো আমার ব্যবহৃত কাঁচামাল। কি বের হলো? ব্যবহৃত কাঁচামাল, বুঝতে পারছো কথা? আচ্ছা, এইবার ব্যবহৃত কাঁচামালের পরের ধাপের নাম কি? মুখ্য ব্যয়। কি নাম? মুখ্য ব্যয়। মুখ্য ব্যয় কিভাবে পাওয়া যায়? এই যে ব্যবহৃত কাঁচামাল আছে, এই যে ব্যবহৃত কাঁচামাল আছে, এই ব্যবহৃত কাঁচামালের সাথে যদি আমি প্রত্যক্ষ মজুরি যোগ করি, কি যোগ করি? প্রত্যক্ষ মজুরি যোগ করি, অন্যান্য প্রত্যক্ষ খরচ যোগ করি, অর্থাৎ যেই খরচগুলো কারখানাতে করতে হয়, যেগুলো পণ্যের সাথে সরাসরি জড়িত, এই ধরনের খরচ যদি আমি এই ব্যবহৃত কাঁচামালের সাথে যোগ করি তাহলে পাওয়া যায় মুখ্য ব্যয়। তো চলো আমরা প্রশ্নে যাই, উদ্দীপকে যাই, দেখি প্রত্যক্ষ কি ব্যয় দেওয়া আছে। এই যে লেখা আছে প্রত্যক্ষ মজুরি, তাহলে এটা যোগ করবো আমরা। এরপরে দেখো প্রত্যক্ষ আর কি আছে, আর কোনো প্রত্যক্ষ কিন্তু নেই। তাহলে ব্যবহৃত কাঁচামালের সাথে প্রত্যক্ষ মজুরি যোগ করলে আমরা পেয়ে যাবো মুখ্য ব্যয়। তাহলে দেখো এই যেখানে ব্যবহৃত কাঁচামাল যোগ প্রত্যক্ষ মজুরি কত ছিল? 5 লক্ষ টাকা। তাহলে আমার মুখ্য ব্যয় কত আসলো? 20,20,000 টাকা। এই 20,20,000 টাকা কি আসলো? মুখ্য ব্যয় আসলো, বুঝতে পারছো কথা? আচ্ছা, মুখ্য ব্যয়ের পরের ধাপের নাম কি? উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয়। উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয়। তাহলে মুখ্য ব্যয় থেকে কিভাবে উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয় নির্ণয় করে? মুখ্য ব্যয়ের সাথে যদি আমরা কারখানা উপরিব্যয় যোগ করি, কি যোগ করি? কারখানা উপরিব্যয় যোগ করি, তাহলে আমরা পাবো কারখানা ব্যয় বা উৎপাদন ব্যয়। এই কারখানা ব্যয়ের আরেকটা নামে কিন্তু উৎপাদন ব্যয়। এটা কিন্তু একটু কনফিউশন লাগে তোমাদের অনেক সময়, এটা একটু মনে রাখবে। উৎপাদন ব্যয় আর কারখানা ব্যয় কি একই কথা? তাহলে এই মুখ্য ব্যয় থেকে কিভাবে কারখানা ব্যয় বা উৎপাদন ব্যয় পাবো? কারখানা উপরিব্যয় যোগ করলে, কারখানা উপরিব্যয় যোগ করলে। এখন কারখানা উপরিব্যয় কি কি? যে ব্যয়গুলো কারখানাতে করা হয়, কারখানা শ্রমিকের মজুরি বা কারখানা মজুরি বাদে অন্যান্য যে ব্যয়গুলোর আগে কারখানা লেখা থাকে, কারখানার ভাড়া, কারখানার বেতন, এগুলো লেখা থাকলে সেগুলো কারখানা উপরিব্যয়। যে ব্যয়গুলোর মধ্যে পরোক্ষ লেখা থাকে সেগুলো কারখানা উপরিব্যয়। এবং পণ্য তৈরি করার জন্য যেগুলোর অল্টারনেটিভ আছে, এমন কিছু উপকরণ আছে, যেমন ধরো তুমি বই তৈরি করবে, তাহলে বই তৈরির মূল কাঁচামাল কি? কাগজ, কালি, তাই না? এছাড়া আঠা লাগতে পারে, সুতা লাগতে পারে, এগুলোর কিন্তু অল্টারনেটিভ আছে। তুমি আঠা সুতা ব্যবহার করতে পারো অথবা পিন মারতে পারো। তো যেগুলোর অল্টারনেটিভ আছে, যেগুলো পরোক্ষ কাঁচামাল, সেগুলো যাবে কারখানা উপরিব্যয়তে, বুঝতে পারছো? তো চলো দেখি আমাদের প্রশ্নে কি আছে, খেয়াল করো। প্রশ্নে আমরা অলরেডি কাঁচামাল ক্রয় লিখে ফেলছি, এটা লিখে ফেলছি। দেখো সরাসরি বলাই আছে কারখানা উপরিব্যয়, সরাসরি বলা আছে, তাহলে আমাদের আর খোঁজা লাগবে না, সরাসরি আমরা লিখে দিই 2.5 লক্ষ টাকা আছে কারখানা উপরিব্যয়। তাহলে দেখো এই মুখ্য ব্যয়ের সাথে আমরা কারখানা উপরিব্যয় 2.5 লক্ষ টাকা যোগ করলাম, তাহলে এটা বেরোলো উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয়। উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয় কত আসলো? 22,70,000 টাকা, বুঝতে পারছো? আচ্ছা, এবার কারখানা ব্যয় বা উৎপাদন ব্যয়ের পরের ধাপের নাম কি? উৎপাদিত পণ্যের ব্যয়। কিভাবে বের করে? এই কারখানা ব্যয়ের সাথে বা উৎপাদন ব্যয়ের সাথে চলতি পণ্যের প্রারম্ভিক মজুত যোগ করতে হয়, চলতি পণ্যের সমাপনী মজুত বিয়োগ করতে হয়। এখন চলতি পণ্য কি? চলতি পণ্যের কিন্তু আরো 3টা নাম আছে, চলতি পণ্য, অর্ধ প্রস্তুত পণ্য, আধা প্রস্তুত পণ্য। আচ্ছা, এগুলো মানে কি? এগুলো মানে হলো যেই পণ্যটা এখনো
সম্পূর্ণ তৈরি হয় নাই। ফ্যাক্টরির বিভিন্ন সেকশনে হয়তো কিছু কাটিং সেকশনে কাটিং করা হয়েছে, কিছু সুইং করা হয়েছে, কিছু ফিনিশিং করা হয়েছে, মানে আয়রন করা হয়েছে, কিছু প্যাকিং করা বাকি আছে। তো এই বিভিন্ন সেক্টরে যে পণ্যগুলো থাকে, চলমান অবস্থায় থাকে, উৎপাদন প্রসেসের মধ্যে থাকে, এটাকে বলা হয় উৎপাদিত পণ্য, চলতি পণ্যের ব্যয় বা অর্ধ প্রস্তুত পণ্যের ব্যয় বা আধা প্রস্তুত পণ্যের ব্যয়। তো উৎপাদন ব্যয়ের সাথে যদি আমরা এই অর্ধ প্রস্তুত পণ্যের প্রারম্ভিকটা যোগ করি, সমাপনীটা বিয়োগ করি, তাহলে আমরা পাই উৎপাদিত পণ্যের ব্যয়। বুঝতে পারছো কথা? তো উদ্দীপকে দেখো এই জাতীয় কিছু আছে কিনা দেখো। অর্ধ প্রস্তুত বা চলতি পণ্যের কোনো কিছু কিন্তু বলা নাই, তাই না? তাহলে যেটা আমার উৎপাদন ব্যয় সেটাই আমার উৎপাদিত পণ্যের ব্যয়। এরপরে থাক কি বিক্রিত পণ্যের ব্যয়। কিভাবে নির্ণয় করে? ওই উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ যোগ করতে হয়, তৈরি পণ্যের সমাপনী মজুদ বিয়োগ করতে হয়। বুঝতে পারছো কথা? এখন দেখো, তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদের কিন্তু টাকা দেওয়া আছে 1,80,000, কিন্তু সমাপনী মজুদের কিন্তু টাকা নাই। এই টাকাটা বের করতে হবে। এই টাকাটা কিভাবে বের করবে এটাও কিন্তু পরীক্ষা অনেক সময় আসে, একটু ভালোভাবে খেয়াল করো। তো আমরা কি করব? তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ 1,80,000 যোগ করবো। দেখো, এই যে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ 1,80,000 আমরা যোগ করে নিলাম, ঠিক আছে? এবার তৈরি পণ্যের সমাপনী মজুদের টাকাটা কিভাবে বের করবো, খেয়াল করো কিভাবে বের করবো। তৈরি পণ্যের সমাপনী মজুদটা বের করতে গেলে আমরা প্রথমে নিব উৎপাদন ব্যয়। কি নিব? উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয়। আমার উৎপাদন ব্যয় কত টাকা ছিল? 22,70,000 টাকা। উৎপাদন ব্যয় মানে কি? পণ্য উৎপাদন করতে আমার যে খরচটা হয়েছে, তাই না? তাহলে এই 22,70,000 টাকা আমার পণ্য উৎপাদন করার জন্য খরচ হয়েছে। এই 22,70,000 টাকা খরচ করে আমি কতগুলো পণ্য উৎপাদন করেছি? আমার উৎপাদিত পণ্যের পরিমাণ কত? এটা কিন্তু আমরা ক নাম্বারে বের করছি। উৎপাদিত পণ্যের পরিমাণ কত? 1,000। তার মানে এই 1,000 পিস পণ্য উৎপাদন করার জন্য আমার 22,70,000 টাকা খরচ হয়েছে। তাহলে এইটাকে যদি আমি 1,000 দ্বারা ভাগ করি, তাহলে বোঝা যাবে আমার একটা পণ্য উৎপাদন করতে কত টাকা খরচ হয়েছে। বুঝতে পারছো? একটা পণ্য উৎপাদন করতে কত টাকা খরচ হয়েছে আমরা পেয়ে গেছি। এইবার দেখো, আমার সমাপনী আছে কত একক? 400 একক। তাহলে আমি যদি এটাকে 400 দ্বারা গুণ করি, তাহলে তো আমার বোঝা যাবে যে 400 একক পণ্য বানাইতে আমার কত টাকা লাগছে। পণ্যগুলো আমি যেই দামে বানাইছি এটাই তো আমার সমাপনী একক, তাই না? সমাপনী এককের টাকা। বুঝতে পারছো কথা? তাহলে তৈরি পণ্যের সমাপনী মজুদের যখন টাকা দেওয়া থাকবে না, তখন তুমি কি করবে? উৎপাদন ব্যয় তোমার যেটা আসবে, সেই উৎপাদন ব্যয়টাকে উৎপাদিত পণ্যের একক দ্বারা ভাগ করবে। উৎপাদিত পণ্যের একক, ঠিক আছে? উৎপাদন ব্যয় মানে কি? পণ্য উৎপাদন করতে যেই টাকা তোমার খরচ হলো। উৎপাদিত পণ্যের একক মানে কি? যত একক বানাইলা, 1,000 একক বানাইতে 22,70,000 টাকা খরচ হয়েছে। তাহলে 22,70,000 তুমি যদি 1,000 দ্বারা ভাগ করো, তাহলেই তো তুমি পেয়ে যাবে তোমার এককের ব্যয় কত, তাই না? এরপরে যত একক সমাপনী আছে এটা দ্বারা গুণ করে দিবা, তাহলেই সমাপনী এককের মূল্য কিন্তু চলে আসবে। বুঝতে পারছো? তাহলে 22,70,000 যদি আমরা 1,000 দ্বারা ভাগ করি, 400 দ্বারা গুণ করি, তাহলে কত পাই? 9,08,000 টাকা। বুঝতে পারছো? এবার প্রারম্ভিক থেকে সমাপনী বিয়োগ করলাম, মাইনাসের মান চলে আসলো কিন্তু 7,28,000 টাকা। এইবার এই উৎপাদন ব্যয় থেকে 7,28,000 টাকা বিয়োগ করে দিব। এই যে 15,42,000 টাকা, এইটাই আমার বিক্রিত পণ্যের ব্যয়। বুঝতে পারছো কথা? যদি কারো বুঝতে সমস্যা হয়, যেখানে বুঝতে সমস্যা হবে, যেই টপিকটা বুঝতে সমস্যা হয়েছে, কমেন্ট সেকশনে জানাও, সেই টপিকটা তোমাকে আমি আবার বুঝিয়ে দেবো। ঠিক আছে? আচ্ছা, এবার আসো গ নাম্বার প্রশ্নে। গ নাম্বার প্রশ্ন আছে আয় বিবরণী তৈরি করো। আচ্ছা, এই আয় বিবরণী তৈরি করতে তোমাদের অনেকের সমস্যা হয়। কারণটা হলো, আয় বিবরণীটা দুই ভাবে থাকতে পারে। যখন অঙ্কে আয় বিবরণী করতে বলবে এবং উদ্দীপকে দেখো, এই যে উদ্দীপকে বিক্রয়ের টাকা দেওয়া থাকবে, তখন অঙ্কটা তোমার জন্য একেবারেই সহজ, একেবারেই সহজ, কোনো কষ্ট নেই। তো তোমরা এইটাই কিন্তু শেখো। শেখার পরে কি হয়, যখন বিক্রয়ের টাকা দেওয়া থাকে না, আয় বিবরণী করতে হয়, অনেকের কিন্তু ঝামেলা হয়ে যায়, তাই না? কেন ঝামেলা হয় দেখো, বিক্রয়ের টাকা দেওয়া থাকলে আমরা কি করি? বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে মোট মুনাফা বের করি, এরপরে প্রশাসনিক উপরিব্যয়, বিক্রয় উপরিব্যয় বিয়োগ করে দিই, তাই না? বিয়োগ করে দিই। কিন্তু যখন বিক্রয়ের টাকা না থাকে, তখন কি করতে হয়? বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে কিন্তু প্রশাসনিক ব্যয়, বিক্রয় উপরিব্যয় যোগ করে আগে মোট ব্যয় বের করতে হয়, তাই না? এরপরে অঙ্ক করতে হয়। তো এইখানেই কিন্তু অনেকের ঝামেলা লাগে, অনেকের প্যাচ লেগে যায় যে আয় বিবরণীর মধ্যে একবার বিক্রয় উপরিব্যয় বিয়োগ করলাম, আবার কেন যোগ করতেছি? এক অঙ্কে বিয়োগ, এক অঙ্কে যোগ কেন? যোগ বিয়োগটা করার কারণ হলো, সাধারণ নিয়ম হলো আয় বিবরণী করার সময় আমরা বিয়োগ করবো, তাই না? বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় করে মোট মুনাফা পাবো, মোট মুনাফা থেকে বিক্রয় উপরিব্যয় বা প্রশাসনিক উপরিব্যয় বিয়োগ করবো, এইটা হলো নিয়ম। কিন্তু ভাই, যখন বিক্রয়ের টাকা থাকবে না, আমার তো বিক্রয়ের টাকা দরকার, তখন তো বলে দেয় যে কোম্পানি ব্যয়ের উপর এত % লাভ করে, তাহলে আমার মোট ব্যয়টা তো আগে দরকার। এই মোট ব্যয়টা নির্ণয় করার জন্য কিন্তু বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে এই অফিস উপরিব্যয় বা প্রশাসনিক উপরিব্যয় যোগ করা হয়।
বুঝতে পারছো কথা? এটা কিন্তু আয় বিবরণীর জন্য করা হয় না। আয় বিবরণী করতে যে আমার বিক্রয় মূল্য দরকার, এই বিক্রয় মূল্য নির্ণয় করতে আবার মোট ব্যয় দরকার। ওই মোট ব্যয় নির্ণয় করার জন্য বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে এই প্রশাসনিক উপরিব্যয়, বিক্রয় উপরিব্যয় যোগ করা হয়। বুঝতে পারছো? তো আশা করি ক্লিয়ার হয়েছে। যাদের এখন একটু ডাউট আছে, আমরা যখন এরকম একটা অঙ্ক যখন পাবো আমরা, যে বিক্রয়ের মূল্য দেওয়া নাই, ঠিক আছে, ওই অঙ্কটা করলে আশা করি আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো এটা আমাদের জন্য সহজ অঙ্ক, চলো সহজটা ফটফট করে ফেলি। তো দেখো, পড়তে বলছে আয় বিবরণী। তাহলে আয় বিবরণীতে আমরা প্রথমে কি করব, এই যে বিক্রয় আছে 35 লক্ষ টাকা, এই বিক্রয় থেকে এই যে খ নাম্বারে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বের করছি, এটা বিয়োগ করে দিব। তো বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করলে কি হয়? মোট মুনাফা হয়, সবাই জানো। তাহলে দেখো, এই যে আমরা বিক্রয় লিখলাম 35 লক্ষ টাকা, বিক্রিত পণ্যের ব্যয় কত ছিল? 15,42,000 টাকা। বিয়োগ করে দিলে 19,58,000 টাকা। এটা হলো মোট মুনাফা। বুঝতে পারছো কথা? এটা মোট মুনাফা। এই মোট মুনাফা থেকে আমরা প্রশাসনিক উপরিব্যয়, প্রশাসনিক উপরিব্যয়ের কিন্তু আরেকটা নাম আছে, অফিস উপরিব্যয়। একই কথা, অফিস ও প্রশাসনিক উপরিব্যয় এইটা, এবং বিক্রয় উপরিব্যয় এটা। বিক্রয় উপরিব্যয়ের আরেকটা নাম আছে বিক্রয় ও বিতরণ উপরিব্যয়। তো এই দুইটা উপরিব্যয় বিয়োগ করে দিব, তাহলে নিট মুনাফা হয়ে গেল। তো চলো উদ্দীপকে যাই, দেখি এই ধরনের কি আছে। তো দেখো, প্রশাসনিক উপরিব্যয় বা বিক্রয় উপরিব্যয় গুলো কি? যে ব্যয়গুলো অফিসে করা হয়, অফিস পরিচালনার জন্য যে ব্যয়গুলো করা হয়, সেগুলোকে বলা হয় অফিস উপরিব্যয়। বিক্রয় ও বিতরণ উপরিব্যয় কি? পণ্য বিক্রি করার জন্য এবং পণ্য বিক্রির পরে যে ব্যয়গুলো করা হয়, সেগুলোকে বলা হয় বিক্রয় ও বিতরণ উপরিব্যয়। তো দেখো এখানে কি আছে, এখানে দেখো একেবারে সহজ আকারে দেওয়াই আছে, প্রশাসনিক উপরিব্যয় এবং বিক্রয় উপরিব্যয় দেওয়াই আছে। তাহলে প্রশাসনিক উপরিব্যয় আছে 3.5 লক্ষ টাকা, বিক্রয় উপরিব্যয় আছে 2,25,000 টাকা। মোট মুনাফা থেকে এই দুইটা বিয়োগ করলে নিট মুনাফা হয়ে যাবে। সহজ অঙ্ক, একেবারে সহজ। তাহলে দেখো যেখানে লিখে দিলাম আমরা, প্রশাসনিক উপরিব্যয় 3.5 লক্ষ টাকা, বিক্রয় উপরিব্যয় 2,07,000 টাকা। বিয়োগ করে দিলে মোট মুনাফা কত আসে? 13,83,000 টাকা। 13,83,000 টাকা, এটা হলো মোট মুনাফা। বুঝতে পারছো? তো এইরকম বিক্রয়ের টাকা দেওয়া থাকলে আয় বিবরণী কিন্তু একেবারেই সহজ। একটু কঠিন হবে, একটু মজা হবে করতে যখন বিক্রয়ের টাকা দেওয়া না থাকবে। তো আশা করি এই রকমের ক্লাস, সেই ক্লাসগুলো আমরা পাবো, সেগুলো তোমরা করবে। তো তোমাদেরকে আবারও বলি, এই অধ্যায়ের বেসিক ক্লাসগুলো যদি করতে চাও, এই ভিডিওর ডিসক্রিপশনের মধ্যে কিন্তু এর প্লেলিস্টটার লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে করতে পারো। এবং 25 সালের যাবতীয় বোর্ডগুলোর বাকি প্রশ্নগুলোর সমাধানও কিন্তু এই একই প্লেলিস্টে তুমি পেয়ে যাবে। তো সেই ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সকলকে।